আজ তোর জন্মদিন, উঠে পড় বঙ্কু। আর আমি চলে এসেছি তোমাদের প্রফেসর, হাতে নিয়ে শঙ্কু। প্রফেসর শঙ্কু আজকে তোমাদেরকে পড়াতে চলেছি শঙ্কু, ক্লাস 10-এর পরিমিতির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শঙ্কু। আজকে আমরা ডিটেইলে এর কনসেপ্ট বুঝবো এবং সাথে সাথে আমাদের এক্সারসাইজ 16-এর প্রত্যেকটা অঙ্ক অর্থাৎ 16-র অনুশীলনীর সমস্ত অঙ্ক করব কোষে দেখি 16। তাহলে কারা কারা আমার সাথে রেডি ক্লাসটা করতে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তাড়াতাড়ি। প্রত্যেকে আজকের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। ক্লাস 10 সকল ছোট ছোট ভাই বোন তোমাদের জন্য বলছি, SOE 9-10 চ্যানেলে তোমাদের জন্য কিন্তু ডিটেল ক্লাস আসছে। ম্যাথমেটিক্স, ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বাংলা, ইংলিশ, প্রতিটি ক্লাস যদি তোমরা দেখো, প্রতিটি ক্লাস যদি তোমরা ফলো আপ করো, তাহলে অবশ্যই তোমরা বেনিফিট পাবে। সো আমার হাতে আছে কি একটা বার্থডে ক্যাপ। এটাকে কি বলে? শঙ্কু বলে। স্যার এটা শঙ্কু, এছাড়া কি আর কোনো শঙ্কু নেই? বা শঙ্কু আসলে কি? চলে আসো একটুখানি দেখি। আমরা সর্বপ্রথম যেটা জানবো, আচ্ছা আমাদের ক্লাস নোট তোমরা SOE বাংলা অ্যাপ ডাউনলোড করবে। প্রত্যেকে যারা যারা ক্লাস দেখছো SOE বাংলা অ্যাপ ডাউনলোড করবে, ফ্রি কন্টেন্ট সেকশনে যাবে, CN SOE 9-10-এ যাবে, ক্লাস নোট পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ইন্দ্রনীল, তোকে একটু শুরুতে বলে রাখি, সাদৃশ্যতার চ্যাপ্টার তুই রিকোয়েস্ট করেছিস, আমি এরপরেই সাদৃশ্যতা করাবো, আজকে শঙ্কু করাচ্ছি। আচ্ছা আমাদের ক্লাসের যে উইকলি রুটিন সেটা এখানে তোমাদের দেওয়া আছে ক্লাস 10-এর, তোমরা প্রত্যেকে দেখে নিও। এবং আমরা আজকে যে জিনিসগুলো করাতে চলেছি, আজকে যে টপিকটা পড়াতে চলেছি সেটার নাম শঙ্কু। স্যার শুধুমাত্র বার্থডে ক্যাপ কি শঙ্কু হয়? এছাড়া আর কি হয় শঙ্কু? আচ্ছা তোমরা দেখেছো যে এরকমভাবে এটাকে উল্টে দিলে, ছোট করে দিলে এটা একটা কুলফি হয়ে যায় না? তোমরা কুলফি খেয়েছো? হ্যাঁ, তাহলে কুলফি কি? একটা শঙ্কুর উদাহরণ। স্যার এই যে আমাদের রাস্তার পাশে এই যে এগুলো লাগানো থাকে, শঙ্কু আকৃতির যে রাস্তার পাশে জাস্ট তোমার পোঁতা থাকে যাতে করে রাস্তা চিনতে সুবিধা হয়, বা ব্যারিকেড করা থাকে, সেটাও তো একটা শঙ্কু। স্যার বার্থডে ক্যাপ একটা শঙ্কু। স্যার খড়ের চাল ছাউনি একটা শঙ্কু। স্যার তাহলে শঙ্কুর উদাহরণ আরও হতে পারে, এই যে আমাদের খেলার সময়, ফুটবল খেলার সময় ব্যবহৃত হয় শঙ্কু। স্যার কলার মোচা শঙ্কু। তাহলে প্রত্যেকটা এরা প্রত্যেকে শঙ্কু আকৃতি। তাহলে শঙ্কু আকৃতিটা কেমন? শঙ্কু আকৃতিটা হলো এমন, এইরকম একটা আকৃতি যেটাকে আমরা বলবো শঙ্কু আকৃতি। স্যার এটা আসলে কি? একটা যে বৃত্ত, সেই বৃত্তের একটা চাপ কিন্তু এটা আসলে। তোমরা দেখো এটাকে আমরা খুললাম, খুলে কেমন লাগছে স্যার? এইটুকু লাগছে, হ্যাঁ? তাহলে অ্যাকচুয়ালি যেটা বিষয় সেটা হচ্ছে যে এই বৃত্তটা পুরোটা যদি আমরা নিতাম, তাহলে সেই বৃত্তের একটা অংশ না এটা? তাহলে একটা শঙ্কু আসলে একটা বৃত্তের অংশ। স্যার এখানে শঙ্কুটাকে আমরা এরকম করে দিলাম, শঙ্কু হয়ে গেল। স্যার তাহলে দেখুন তো এই যে বৃত্তটা না, এই যে বৃত্তটা স্যার, এই যে বৃত্তটা, এই বৃত্ত, এই যে পুরো বৃত্তটা যদি আমরা আঁকতে পারতাম, পুরো বৃত্তটা আর বাকি অংশটুকু যদি আমরা পেতাম, তাহলে স্যার এইটা কি হতো? এটা কেন্দ্র, এটা সেন্টার। তাহলে স্যার এই সেন্টার থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাকে কি বলা হতো? ব্যাসার্ধ না? তাহলে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, আর এটাই গিয়ে দাঁড়ালো আমাদের যে শঙ্কু, সেই শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা শঙ্কুর কি হয়ে গেল? তির্যক উচ্চতা। তাহলে একটা শঙ্কু দেখতে কেমন? একটা শঙ্কু দেখতে এমন। তাহলে এর একটা তির্যক উচ্চতা আছে, এর একটা তির্যক উচ্চতা আছে। এটাকে আমরা কি বলছি? তির্যক উচ্চতা, যাকে আমরা কি দিয়ে ডিফাইন করছি? এল দিয়ে ডিফাইন করছি। স্যার এটাকে কি বলছি? উচ্চতা। এটাকে কি বলছি? এটাকে বলছি উচ্চতা বা এইচ। কি বলছি? উচ্চতা বা এইচ। আর স্যার এটাকে কি বলছি? স্যার এটাকে আমরা বলছি ভূমির ব্যাসার্ধ। এটাকে কি বলছি? ভূমির ব্যাসার্ধ। কার ভূমির ব্যাসার্ধ? বৃত্তের না, শঙ্কুর যে ভূমি সেটাও একটা বৃত্ত,
এই বৃত্তের ব্যাসার্ধ, আসলে শঙ্কুটা যে বৃত্ত থেকে পাওয়া গেছে তার ব্যাসার্ধ নয়, তার ব্যাসার্ধ তির্যক উচ্চতা, ঠিক আছে? তাহলে ভূমির ব্যাসার্ধটাকে আমরা কি ধরছি? আর। তাহলে এই তিনটে জিনিস জানলেই আমরা শঙ্কুকে কুপকাত করে দিতে পারবো। শঙ্কু এবং চোঙের সাথে একটা খুব ভালো রিলেশন আছে, আমরা সেই রিলেশনে যাব। কিন্তু আগে বলো এই বিষয়টা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বা ক্লিয়ার কিনা। এখান থেকে খুব ছোট ছোট কয়েকটা সূত্র আমরা শিখে নেব। সর্বপ্রথম যে সূত্র সেটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। স্যার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কোনটা? শঙ্কুর বক্রতল কোনটা আর বক্রতলের ক্ষেত্রফল কোনটা? এই তো শঙ্কুর এই পুরো অংশটা তার বক্রতল, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই যে বাইরের ওপরের অংশটা যেটা বক্রতল, সেই বক্রতলের ক্ষেত্রফল কি হবে? পাই আর, পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু এল তির্যক উচ্চতা এত বর্গ একক। তাহলে কত হয়ে গেল? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল পাই আর এল বর্গ একক। এটা কি? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। 1 নাম্বার গেল। 2 নাম্বার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল প্লাস সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? বক্রতলের ক্ষেত্রফল এই যে পাই আর এল পেলাম প্লাস আমরা ভূমির ক্ষেত্রফল যেটা পাচ্ছি, এই যে বক্রতল পুরো বক্রতলের ক্ষেত্রফলটা পেলাম, এই যে বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই যে ভূমি, এই ভূমির ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই যে বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই যে ভূমির ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। ভূমি তো বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার এত কি? এত বর্গ একক। স্যার এখান থেকে কি লিখতে পাচ্ছি? পাই আর কমন নিলে আর প্লাস এল এত বর্গ একক। এরপর কি হবে স্যার? শঙ্কুর তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা ইকুয়াল টু কি হবে বলো তো? তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কি হবে? দেখো এই শঙ্কুটার এইটাকে যদি আমরা নিই, এটা একটা কি তৈরি হচ্ছে? কি তৈরি হচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজ একটা তৈরি হচ্ছে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এই সমকোণী ত্রিভুজের দিস ইজ এ বি এন্ড সি। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা এটাকে কি বলছি? তির্যক উচ্চতা এল, এটা আর, এটা এইচ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার, এখান থেকে আমরা কি লিখতে পারি? এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এত কি? এত একক। কি পেলাম? এটা শঙ্কুর তির্যক উচ্চতা পেলাম। কি পেলাম? শঙ্কুর তির্যক। আর একটা মাত্র সূত্র বাকি আছে। আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল, তির্যক উচ্চতা এই তিনটে পড়লাম। লাস্ট ফর্মুলা 4 নাম্বার শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন, এই সূত্রটা বলার জন্য আমাকে একটু একটা এক্সট্রা পেজ নিতে হবে। শঙ্কুর আয়তনের সূত্রটা বলার জন্য আমাকে একটা এক্সট্রা পেজ নিতে হবে। বিষয় হচ্ছে যে একটা চোঙ তোমরা পড়েছো, চোঙ পড়েছো, এটা একটা চোঙ। এইবার একটা চোঙের আয়তন তিনটে শঙ্কুর আয়তনের সমান হয়, অর্থাৎ তিনটে সমান মাপের শঙ্কু, ধরো এটা একটা এইভাবে আছে, একটা এইভাবে আছে, আর একটা এইভাবে আছে। তিনটে সমান মাপের শঙ্কুর যে আয়তন হবে, সেই আয়তনটা তিনটে সমান মাপের শঙ্কুর আয়তনের সাথে একটা চোঙের আয়তন সমান। আমাকে এটার একটা প্রজেক্ট ছিল বিএড কলেজে, তো আমি জাস্ট এই একটা শঙ্কু এবং আমি তিনটে চোঙ, এই তিনটে একটা শঙ্কু এবং একটা চোঙ তৈরি করেছি। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে যে এই শঙ্কুটার পুরোপুরি মুখভঙ্গি বালি ভরেছি,
চোঙের মধ্যে ঢেলেছি, আবার একবার ভরেছি, ঢেলেছি, আবার একবার ভরেছি, ঢেলেছি। এইবার এর ব্যাসার্ধ আর উচ্চতা, শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা যা হবে চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা তাই হবে। ঠিক আছে, তো 3বার শঙ্কুর মধ্যে বালি ভরে ঢেললে কি হবে, একটা চোঙের উচ্চতার এই একটা চোঙের আয়তনের সমান হবে। তাহলে শঙ্কুর আয়তন 3বার হলে চোঙের আয়তনের সমান। তার মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এদের ক্ষেত্রে ব্যাসার্ধ আর উচ্চতার সমান। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা যদি সমান হয় তাহলে শঙ্কুর আয়তন, চোঙের আয়তন কত, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তাহলে শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা যদি সমান হয়, এখানে অ্যাকচুয়ালি ছবিটা আমি একটু ভুল এঁকেছি, এই ছবিটাতে ওইভাবে দেখানোটা একটু টাফ। মানে অ্যাকচুয়ালি এখানে তো আমার মনে হচ্ছে ব্যাসার্ধ ছোট, চোঙের ব্যাসার্ধটা বড়, এরকম ব্যাপারটা কিন্তু নয়। বিষয় হচ্ছে শঙ্কু আর চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা যদি সমান হয়, অর্থাৎ আর আর এইচ যদি সমান হয়, তাহলেই কিন্তু এটা পসিবল। ঠিক আছে, কোথায় এরপর তাহলে আমরা চলে আসি যে আমরা শঙ্কুর আয়তন পড়ে ফেললাম, তির্যক উচ্চতা পড়ে ফেললাম, সমগ্রতল এবং বক্রতল। আচ্ছা, এই বক্রতলটা পাই আর এল এটা কি করে হচ্ছে জানো? অ্যাকচুয়ালি এই যে তোমাদের পেজ নাম্বার 223-এ দেখবে এখানে লেখা আছে যে শঙ্কুর ভূমির পরিধি যদি 2πr হয়, অর্থাৎ বৃত্তকলার দৈর্ঘ্যটা যদি 2πr হয়, আর বৃত্তের পরিধি কত টোটালটা এল, তো তোমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এল, তাহলে ব্যাসার্ধ যদি এল হয় তাহলে বৃত্তটার এই পুরো বৃত্তটার পরিধি কি হবে, পুরো বৃত্তটার পরিধি 2πl, পুরো বৃত্তটার পরিধি 2πl এল, আর এটুকুর পরিধি কত 2πr, তাহলে 2πr বাই 2πl ইনটু কি হবে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত ব্যাসার্ধ এল, তাহলে পাই এল স্কোয়ার, তাহলে 2πr বাই 2πl ইনটু পাই কত পাই এল স্কোয়ার, 2π কাটছে, এল কাটছে, তাহলে কত হয়ে যাচ্ছে পাই আর এল, কত পেয়ে যাচ্ছি পাই আর এল। এইটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, চল এখানে এই জিনিসটা একটু তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমার 2 ডাইমেনশন প্লেনে এটা আঁকাটা একটু টাফ। বুঝতে হবে যে শঙ্কু এবং তোমার চোঙের ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান, অর্থাৎ এই যে শঙ্কুটা, এই শঙ্কুর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর উচ্চতা কত এইচ, আর আমি যে চোঙটা করছি, যে চোঙটা, সেই চোঙেরও ব্যাসার্ধ কত আর উচ্চতা কত এইচ। ঠিক আছে, তাহলে শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ আর উচ্চতাটা সেম। চলে এসো কোষে দেখি 16-এর প্রথম অঙ্ক। আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। একদম সহজ, ছবি কথা বলবে। আমি একটা মুখবন্ধ শঙ্কু আঁকছি, এই যে, তাহলে এই শঙ্কুটার কি বলেছে, বলেছে এই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ 15 সেমি। এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি, তির্যক উচ্চতা কত সেমি 24 সেমি। এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা 24 এবং ভূমির ব্যাসার্ধ 15, তাহলে আমরা এখান থেকে শঙ্কুর উচ্চতাটা বের করে নিতে পারবো। এটা ধরে নাও এ, এটা ও, এটা বি, তাহলে ও এ কত হবে, এখান থেকে ফ্রম ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, তো ও এ বি, সমকোণী ত্রিভুজ ও এ বি উই হ্যাভ, আমরা ও এ বি ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি উই হ্যাভ এ বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ারটা কত হচ্ছে 24 স্কোয়ার ইকুয়াল টু ও এ কত উই ডোন্ট নো, ও বি কত 15 স্কোয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি ও এ স্কোয়ার ইকুয়াল টু 24 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। তাহলে 24 স্কোয়ার মানে 576 মাইনাস 15 স্কোয়ার দ্যাট ইজ 225। তাহলে 576 থেকে 225 যদি বাদ দিই 1 5 3, এই क्या हो गया 576 থেকে আমি 15 স্কোয়ার 225,
একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল আর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তাহলে কোনো জায়গায় এইচ লাগছে না, ওই জন্য এইচটা এখানে দরকার নেই। তাহলে আমরা এইচ বের করার আমাদের কোনো দরকার নেই, কোনো জায়গায় আমাদের এইচ প্রয়োজনীয়তা নেই, তার জন্য এইচটা দেখো পূর্ণবর্গ আকারে নেই, পূর্ণবর্গ আকারে আসছে না। তাহলে যেহেতু কোনো জায়গায় এইচ লাগছে না, দুটো দিয়েই হয়ে যাবে, তাহলে তোমার চাপ নেই। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর পার্শ্বতল তুমি লিখবে দেওয়া আছে, বলে লিখবে কি কি দেওয়া আছে। দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ 15, তির্যক উচ্চতা 24। তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি? পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, তাহলে পাই ইন্টু আর মানে কত 15 ইন্টু এল মানে কত 24, এত কি? এত বর্গ সেমি। তাহলে এখান থেকে 22/7 ইন্টু 15 ইন্টু 24 বর্গ সেমি। তাহলে 22/7 ইন্টু 15 ইন্টু 24, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 22/7 ইন্টু 15 ইন্টু 24, 7 দিয়ে কাটছে, 3 7 21 কাটছে না কিছু। তাহলে 22 ইন্টু 15 ইন্টু 24 গুণ করে দিয়ে আমাকে 7 ভাগ করে দিতে হবে। তাহলে 22 ইন্টু 15 ইন্টু 24 গুণ করে 7 ভাগ করলে কত পাচ্ছি আমরা? প্রথম কোশ্চেনের উত্তর পাচ্ছি 1131.43। 1131.43 তোমরা করে দেখবে, এটা প্রায় দেওয়া আছে, এত বর্গ সেমি প্রায়। এরপর আমাদের কি বের করতে হবে? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত পাবো? সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা পাবো পাই আর ইন্টু আর প্লাস এল, এত বর্গ একক, এত বর্গ সেমি। তাহলে এখানে পাই আর কত? পাই ইন্টু আর কত? আর হয়ে যাচ্ছে তোমার 15, তাহলে ইন্টু 15 প্লাস 24, এত বর্গ সেমি। তাহলে 10 আর 20 30, 39, তাহলে 39 ইন্টু 15 ইন্টু পাই, এত বর্গ সেমি। তাহলে 39 ইন্টু 15 ইন্টু পাই বর্গ সেমি। এবার এটাকে পাইটাকে তুমি 22/7 লিখে গুণ করে ভাগ করে দাও, ঠিক আছে? এটাও কিছু একটা পাবে, পয়েন্টে পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। শঙ্কুর আয়তন বের করতে বলেছে, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। একটা শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, এতক্ষণ তো আমরা তাই পড়লাম। তাহলে আমার এখানে কি দেওয়া আছে? শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। ভূমির ক্ষেত্রফল কত? 1.54 বর্গমিটার। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ কত? শঙ্কুটির ব্যাসার্ধ 1.5 ব্যাসার্ধ, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার এবং উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। তাহলে অতএব পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু 1.54 অ্যান্ড এইচ ইকুয়াল টু 2.4 মিটার। তাহলে পাই আর স্কোয়ার 1.54 হলে আর স্কোয়ার কত হবে? 1.54 ইন্টু পাইটা এবার আসলে 22/7 উল্টে গেলে 7/22, তাহলে 1.54 মানে 154/100, 1.54 154/100, 7/22 আর স্কোয়ার। তাহলে 22, 11 দুগুণে 22, 11 কে 11, 4 11 44, 7, তাহলে 7 7 49/100, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু 7 বাই 10 ইন্টু 10, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 7/10, দ্যাট ইজ 0.7 মিটার। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি? 0.7 মিটার। তাহলে অথবা আয়তন কত? বা 7/10। অতএব শঙ্কুর আয়তন, এ বাবা, তো আয়তন বের করার দরকারই ছিল না, এটা বের করার দরকারই ছিল না, ধুস। শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ এত কি? এত ঘন মিটার, এটাই তো আয়তনের সূত্র। তাহলে এখন 1/3 পাই আর স্কোয়ার মানে কত বাবা? 1.54 ইন্টু এইচ মানে কত? 2.4, এত ঘন মিটার।
এটা করলেই হয়ে যেত, এটার দরকারই ছিল না, আর বের করার দরকারই ছিল না। ঠিক আছে, আমরা এক্সট্রা একটা করে রাখলাম। যদি তোমাকে এখান থেকে আর বের করতে দিত তাহলে তুমি এইভাবে বের করতে। যদি তোমাকে বলে দিত যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এত এবং উচ্চতা এত, তুমি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বের করো, তাহলে তুমি এই জায়গাটা করতে, তাহলে এই জায়গাটা করতে। কিন্তু এখানে প্রয়োজনীয়তা নেই, তার কারণ শঙ্কুর আয়তন আমাদের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বলা আছে এবং উচ্চতা বলা আছে, তাহলে আয়তনের সূত্রই তো পাই আর স্কোয়ার h1 তাহলে মান বসিয়ে দিলেই শেষ, গুণ করে দিলে। আর গুণ যখনই করবে তখন পয়েন্ট তুলে নিচে শূন্য নিয়ে নেবে, নিয়ে তারপর গুণ করবে, কেননা পয়েন্টের গুণ করতে গেলে ক্যালকুলেটর ছাড়া একটু ভুল হতে পারে। আচ্ছা, 2 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে? ভূমির ব্যাস 21 আর তির্যক উচ্চতা 17.5, আয়তন চেয়েছে। তাহলে এইটা করতে হবে। ভূমির ব্যাস দেওয়া আছে, কি দেওয়া আছে? ভূমির ব্যাস কত দেওয়া আছে বাবা? ভূমির ব্যাস তোকে দেওয়া আছে 21 মিটার। তাহলে দেওয়া আছে ভূমির ব্যাস 21 মিটার। তাহলে ভূমির ব্যাস যদি 21 মিটার হয়, তাহলে অতএব ভূমির ব্যাসার্ধ কি হবে? ব্যাস যদি 21 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কি হবে? 21/2 মিটার। ব্যাসার্ধ কত হবে? 21/2 মিটার, হ্যাঁ কি না? ভূমির ব্যাস যদি 21 মিটার হয় তাহলে ভূমির ব্যাসার্ধ 21/2 মিটার। তাহলে ব্যাসার্ধ মানে আর তির্যক উচ্চতা এল 17.5 মিটার। তাহলে 21/2 মিটার, এটা কি আর তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কত? 17.5 মিটার। এল ইকুয়াল টু কত? 17.5 মিটার। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? অতএব আমাদের আয়তন চাই মানে এইচ চাই, তাহলে আমরা উচ্চতা, অতএব উচ্চতা এইচ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? √ অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে √ অফ কত? এল স্কোয়ার মানে 17.5 তার হোল স্কোয়ার মাইনাস, সরি, এইচ ইকুয়াল টু √ অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে 21/2 মানে কত হচ্ছে? আচ্ছা, 21/2 তার হোল স্কোয়ার। 17.5 মানে কত? 175/10, 175/10 তার হোল স্কোয়ার, 21/2 তার হোল স্কোয়ার, এত মিটার। ক্যালকুলেট কর, ক্যালকুলেট করে কত পাচ্ছিস দেখ। তারপর অতএব আয়তন ইকুয়াল টু কত হয়ে যাবে? পরিমিতির অঙ্কে শুধু ক্যালকুলেশন ছাড়া আর তেমন কিছু নেই। অতএব আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার মানে 21/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ √ অফ এটা যে ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটা। ঠিক আছে, চল, এত কি ঘন। চল নেক্সট। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য। একটা সমকোণী ত্রিভুজ কে এঁকেছে? আমিনা এঁকেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটাকে যদি আমরা ঘোরাই, একবার পূর্ণ আবর্তন করি, যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল। এই ত্রিভুজটাকে তুমি ধরো, এই যে 15 সেমি বাহু, এই সমকোণের দুটো সমকোণের একই, দেখ বলেছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটো, সমকোণ সংলগ্ন বাহু, তাহলে এইটাই তো সমকোণ। তাহলে এ বি সি। এবার সমকোণটা এইটা, তাহলে সমকোণ সংলগ্ন বাহু মানে একটা এটা, একটা এটা। তাহলে এই সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য কত বলেছে? 15 সেমি, 15 সেমি আর 20 সেমি। সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি, 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতল, সমগ্রতল এবং আয়তন। তাহলে 15 সেমিটাকে আমি যদি অক্ষ ধরে ত্রিভুজটিকে এবার এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে কি তৈরি হচ্ছে? একটা শঙ্কু তৈরি হচ্ছে। তাহলে শঙ্কুর পার্শ্বতল, শঙ্কুর সমগ্রতল এবং শঙ্কুর আয়তন চেয়েছে। তাহলে এখানে তুই যদি এটাকে ঘুরিয়ে দিস, তাহলে যে শঙ্কুটা পাচ্ছিস সেই শঙ্কুটার তুই দুটো জিনিস পেয়ে গেলি না? একটা তো তোর উচ্চতা দেওয়া আছে 15 সেমি, আর একটা কি? তোর ভূমির ব্যাসার্ধ 20 সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ তুই পেয়ে গেছিস। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে তোর লাগবে হচ্ছে এল, পাই আর এল। তাহলে অতিভুজ লাগবে। এখানে অতিভুজ ইকুয়াল বা
এল ইকুয়াল টু রুট ওভার অফ কত 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 15 স্কোয়ার মানে 225, 20 স্কোয়ার মানে 400। এত কি এত এল, তো তাহলে এল মানে হচ্ছে এত সেমি। তাহলে 625 মানে 25। তাহলে এল কত পেলাম? এল পেলাম 25 সেমি। এইবার আমরা কি করব? 500 তলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে অতএব 500 তলের ক্ষেত্রফল কত হবে? 500 তলের ক্ষেত্রফল 500 তলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল। তাহলে পাই আর এল মানে পাই আর হোয়াট ইজ আর 20, এল কত 25, এত কি বর্গ সেমি। পাই এর মান 22/7 বসিয়ে ক্যালকুলেট করো। তাহলে 500 তলের ক্ষেত্রফল পেয়ে গেলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এন, এত কি বর্গ সেমি। এটা গেল সমগ্র তল। আর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 20, ইন্টু এইচ, এইচ মানে কত? এইচ মানে তোমার হয়ে যাচ্ছে 15, এত কি ঘন সেমি। স্যার 3টে বের করে নিন, হয়ে যাবে। আচ্ছা প্রথমটা কত পাচ্ছি? 22/7 ইন্টু 20 ইন্টু 25। তাহলে 22, 20, 25, 25 দুগুণে 50, 500, 500-র সাথে 22 গুণ করছি। তাহলে 5/22, 5 20 100, 5/22 110, 110, আর তার সাথে কটা শূন্য বসছে? আরও দুটো শূন্য, 22/7। তাহলে 11,000/7 মানে কত হয়ে যাচ্ছে? 7 × 7, 4 40, 5 × 7 35, 5 0, 7 × 7 49, 1 0, 7 × 7, 7 × 7 3, তাহলে 0.3028। তাহলে 4 7 28, 2 হচ্ছে 20, 7 দুগুণে 14, আবার 6 হচ্ছে। তাহলে 6 হচ্ছে মানে 60, 7 27 56। তাহলে এটা হয়ে যাচ্ছে 1571.43 প্রায়। আমি দশমিকের পর এই যে কন্টিনিউয়াসলি চলছে এটাকে কি করলাম? দশমিকের পর 2 ঘর নিয়ে, যেহেতু পরেরটা 8 আছে 5-এর থেকে বড়, তাহলে 2টাকে কি করে দিলাম 3, 1571.43 প্রায়। এটা গেল 500 তলের ক্ষেত্রফল। দেখো তো 500 তলের ক্ষেত্রফল কত আছে? কত দাগের প্রবলেম এটা? 3-এর দাগের প্রবলেম। 3-এর দাগের প্রবলেম 1571.43 না দিয়ে 3/7 করেছে। 1571 3/7। ঠিক আছে, চল नेक्स्ट हो गया बेटा। 4 দাগের প্রবলেম। কোন শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। সমগ্র তল চাইলে কি লাগবে আর আয়তন চাইলে কি লাগবে? সমগ্র তল চাইলে পাই আর ইন্টু আর প্লাস এল, তাহলে আর লাগবে, এইচ আর এল দেওয়া আছে, তাহলে আর হলে বাকি সব কিছু বেরিয়ে যাবে, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমাদের প্রয়োজন কি বের করা? আর বের করা। চল এ ও বি, আমাদের কি প্রয়োজন? আর বের করার প্রয়োজন। কোন শঙ্কুর উচ্চতা 6 সেমি এবং তির্যক উচ্চতা 10 সেমি হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। তাহলে উচ্চতা 6 সেমি আর তির্যক উচ্চতা কত সেমি? তির্যক উচ্চতা 10 সেমি। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ধরি, শঙ্কুর ব্যাসার্ধ আর, ধরি শঙ্কুর বা শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। তাহলে অতএব আর ইকুয়াল টু কত? রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মানে 36, 10 স্কোয়ার মানে 100, 136। আর ইকুয়াল টু কত পেয়ে পাগলা, আর ইকুয়াল টু কত? কি হচ্ছে রে আজকে? তির্যক উচ্চতা আর এটা উচ্চতা, তাহলে ব্যাসার্ধ কত হবে? 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, দ্যাট ইজ 100 - 36,
রুট ওভার অফ 64, রুট ওভার অফ 64 মানে কত হয়ে যাচ্ছে 8 সেমি, রুট ওভার অফ 64 মানে কত হয়ে যাচ্ছে 8 সেমি। তাহলে আর বা ব্যাসার্ধ কত পেলাম 8 সেমি। তাহলে অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির ব্যাসার্ধ পেয়ে গেলাম, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে পাই আর এল, পাই আর মানে পাই, আর মানে কত ইন্টু 8, আর প্লাস এল, 8 প্লাস এল কত 10, এত কি বর্গ সেমি। তাহলে 8 10 18, তাহলে হয়ে যাচ্ছে তোমার 22 ইন্টু 18 ইন্টু 8/7 বর্গ সেমি। প্রত্যেকটা অঙ্কই দেখ কাটাকুটি কিছুই যাচ্ছে না, এইভাবেই চলছে। আর আয়তন কত হবে, শঙ্কুটির আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার মানে কত হয়ে গেল 8 স্কোয়ার, ইন্টু এইচ মানে কত হয়ে গেল 6। তাহলে পাই মানে 22/7, তাহলে 22 ইন্টু 64 ইন্টু 6/3 ইন্টু 7, 3 দিয়ে কাটলে 2, তাহলে কত হয়ে যাচ্ছে 22 দুগুণে 44 ইন্টু 64/7, 7 দিয়ে কাটছে কিছু না, 44 ইন্টু 64/7 এত কি ঘন সেমি। এটাই রেখে দিলাম আমরা, এটাই রেখে দিলাম। চলো নেক্সট, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে আয়তন 100 পাই ঘন সেমি, আমি ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ও তির্যক উচ্চতা, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ও তির্যক উচ্চতা এল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রথম শর্তে আমরা কি লিখতে পারি আয়তন 100 পাই ঘন সেমি, তাহলে প্রথম শর্তে আমরা কি লিখতে পারি শঙ্কুর আয়তন পাই আর স্কোয়ার এইচ, আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে আমরা পাই পাই দুপার থেকে কাটলে আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 ইন্টু 3, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, উচ্চতা 12 বলা আছে, তাহলে আর স্কোয়ার ইন্টু 12 ইকুয়াল টু 100 ইন্টু 3, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 100 ইন্টু 3/12, 3 4 12, তাহলে 100/4 25, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25, অতএব আর ইকুয়াল টু কত 5, আর স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে অতএব আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 5, তাহলে আর ইকুয়াল টু 5 পেয়ে গেলাম। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা, অতএব তির্যক উচ্চতা এল কত হবে বাবা, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস এইচ মানে কত 12 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার মানে 144 আর 5 স্কোয়ার মানে 25, 144 প্লাস 25 রুট ওভার অফ 169, দ্যাট ইজ 13। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত 13 সেমি, তির্যক উচ্চতা কত দাঁড়ালো 13 সেমি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দেবে, প্রত্যেকে বুঝেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। প্রতিটা অঙ্ক যে বোঝাচ্ছি প্রত্যেকে বুঝছো কিনা কমেন্ট সেকশনে জানাবে। একদম পাতি লেভেলের প্রবলেম, দেখো একটু ভালো করে দেখলেই কিছু নেই। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে তাঁবুটা বানাতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, মানে তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, একটা তাঁবু বানাতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তাহলে তাঁবুটার তো ভূমিটা ফাঁকা, তাহলে এই জাস্ট চারদিকটা লেগেছে, তাহলে কত 77 বর্গমিটার। ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ও তির্যক উচ্চতা এল, এটা প্রত্যেকটার ক্ষেত্রে ধরে নিতে হবে। ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ
ইকুয়াল টু আর, উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা এল। তাহলে তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা কত? এল। তাহলে ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল। এবার কি বলেছে? তাঁবুটি তৈরি করতে ৭৭ বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে শর্তানুসারে বা প্রথম শর্তে পাই আর এল ইকুয়াল টু কত? 77। তাহলে পাই আর এল যদি 77 হয়, তাহলে এখান থেকে আমার কি বলেছে? তির্যক উচ্চতা 7 মিটার। তাহলে এল এর জায়গায় 7 বসিয়ে দিতে পারি। পাই আর ইন্টু 7 ইকুয়াল টু 77। তাহলে পাই আর কত? 7/77, দ্যাট ইজ 11। তাহলে আর কত? 11 ইন্টু 7/22। আর ইকুয়াল টু কত? 7/2। 7/2 কি? 7/2 মিটার। তাহলে আর ইকুয়াল টু কত? 7/2 মিটার। তাহলে আর ইকুয়াল টু যদি 7/2 মিটার হয়, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল চেয়েছে। ভূমিতলটা একটা বৃত্ত, ভূমিতলটা কি? একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? অতএব বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7/2 তার হোল স্কোয়ার, এত বর্গ মিটার। তাহলে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2, 7 7 কাটছে 11। তাহলে 7 11 77/2 বর্গ মিটার। 77/2 বর্গ মিটার। 77/2 বর্গ মিটার। চলো, তাহলে 6টা অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলেছি। এর পরবর্তী প্রবলেমে যাই, দেখি কি আছে। 7 নম্বর প্রবলেম ইজ অন ইউর স্ক্রিন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21। সবসময় শঙ্কুর অঙ্ক বা পরিমিতির যে কোনো চ্যাপ্টার, আমি বারবার করে বলছি, পরিমিতির যে কোনো চ্যাপ্টার করতে গেলে আমাকে প্রথমেই ছবি এঁকে নিতে হবে এবং তারপর ছবিকে কথা বলাতে হবে। ছবি কি করবে? কথা বলবে। কি করে কথা বলছে দেখো, এখানে কথা বলাচ্ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21। তাহলে এই যে শঙ্কুটা এঁকেছি, এর ভূমিতলের পুরো ব্যাসটা 21। তাহলে ব্যাসার্ধ কত রে ভাই? 21/2। 21/2 কি? মিটার দেওয়া আছে। এরপর উচ্চতা দিয়ে দিয়েছে। উচ্চতা কত বলেছে? 14 মিটার। উচ্চতা কত বলেছে? 14 মিটার। বলেছে প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে 500 তল রং করতে কত খরচ পড়বে? তাহলে শঙ্কুর পুরো 500 তলটা রং করতে হবে। 1 বর্গ মিটারে ক টাকা খরচ হয়? 1.50 টাকা। ওকে, তাহলে শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি। এবার 500 তলের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করতে পারি? একটা শঙ্কুর 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। স্যার, শঙ্কুর 500 তলের ক্ষেত্রফলের সূত্র যদি পাই আর এল হয়, তাহলে এখানে আমি আর জানি, আমি এইচ জানি, কিন্তু আমি এল কি জানি? এল মানে তো তির্যক উচ্চতা। স্যার এল কি জানি? নো স্যার। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এল বের করতে হবে। স্যার এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ কি করে বের করে? এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এটা কি? তির্যক উচ্চতাটা কি? অতিভুজ। তাহলে স্যার এল কিভাবে বের করে? ফাইন্ড আউট এল। চলে এসো, আমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে? দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ কত? 21/2 মিটার। আর কি দেওয়া আছে? উচ্চতা। উচ্চতা কত দেওয়া আছে? 14 মিটার। তাহলে স্যার আমরা কি বের করব? এখন তির্যক উচ্চতা ইকুয়াল টু, তাহলে এখন তির্যক উচ্চতা কি ধরে নিচ্ছি? এল। তির্যক উচ্চতা এল ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? √r² প্লাস এইচ স্কোয়ার। তাহলে 21/2 স্কোয়ার, 21/2 তার হোল স্কোয়ার প্লাস 14 স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেট করলে তোমরা কত পেয়ে যাচ্ছ? 21 স্কোয়ার মানে কত? 441 নাকি? 20 স্কোয়ার মানে 400, 441, 441/4 প্লাস 14 স্কোয়ার মানে কত? 13 স্কোয়ার 169, 196। তাহলে কত পেয়ে যাচ্ছি? 441, আর এখানে 4 দিয়ে গুণ করে দিলে 4 ছক 24, 441 প্লাস 4 ছক 24-এর 4, হাতে থাকে 2, 4 নং 36 আর 2 38-এর 8, হাতে থাকে 3, 4 একে 4 আর 3 7, 784/4। তাহলে কত পেয়ে যাচ্ছি? √784, 421, 5, 8 আর 4 12, 2, হাতে থাকে 1, 4 আর 7
11 আর 1 12, 1225/4, 1225 মানে কত গো? 1225 মানে আই থিঙ্ক 32 নাকি, 32 ইন্টু 32, এই না সরি 32 তো হবে না, 25 আছে শেষে, তাহলে 1225, 1225-এর বর্গমূল করলে কত আসে? 1225, 1225, 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 4 5 20, 5 আবার 5 দিয়ে যাচ্ছে, 5 4 20, 5 9 45, 7 7 5 7 35, তাহলে 35/2, 35/2 কি? তির্যক উচ্চতা 35/2 মিটার। তাহলে তির্যক উচ্চতা যদি 35/2 মিটার হয়, তাহলে আমরা অতএব 500 তলের ক্ষেত্রফল, যেটা আমাদের সর্বপ্রথম বের করার কথা ছিল, 500 তলের ক্ষেত্রফল, তাহলে 500 তলের ক্ষেত্রফল বের করার সূত্রটা আমরা লিখে নিয়েছিলাম পাই আর এল, সেখানে দেখলাম এল মিসিং, তাহলে আমরা এলকে ফাইন্ড আউট করলাম, খুঁজে আনলাম। এবার এল যখন পেয়ে গেলাম, তাহলে মিসিং বিষয়টা তো আমরা পেয়ে গেছি, তাহলে এবার আমরা সরাসরি এখানে বসিয়ে দিতে পারি পাই আর এল। তাহলে পাই আর এল মানে কত হচ্ছে? পাই আর মানে কত বাবা? 21/2 ইন্টু এল মানে কত? 35/2। এত কি? ক্ষেত্রফল সবসময় কিসে হয়? মিটারে। ছাগল, বর্গ মিটারে। ক্ষেত্রফল কিসে হয়? বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা 22/7 ইন্টু 21/2 ইন্টু 35/2 বর্গ মিটার পাচ্ছি। তাহলে 7 3 21, 11 দুগুণে 22, আর কি করব? 11 ইন্টু 35/2, তাহলে 11 ইন্টু 35/2 মানে 35 আর 11, 5 3 5 3 5 8 3, 385/2, দ্যাট ইজ 2 1 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 0.5, 192.5, এত কি? বর্গ মিটার। বা তুমি এটাকেই রাখতে পারো 385/2 বর্গ মিটার, তুমি না করে, ভাগ না করে, বর্গ মিটার। এবার 385/2 বর্গ মিটার কার ক্ষেত্রফল? 500 তলের ক্ষেত্রফল। স্যার 1 বর্গ মিটারে ক টাকা খরচ হয়? 1.50 টাকা। তাহলে 500 তলে পুরো রং করতে কত টাকা খরচ হবে? তাহলে এবার আমরা ঐকিক নিয়ম লিখবো, ছোটবেলায় ক্লাস 5-6-এ পড়েছি। 1 বর্গ মিটারে খরচ হয়, 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয়? খরচ হয় কত টাকা বাবা? 1 বর্গ মিটারে খরচ হয় 1.50 টাকা, 1.50 টাকা। তাহলে এখান থেকে আমরা কত বর্গ মিটারে খরচ করছি? 385/2 বর্গ মিটারে। 385/2 বর্গ মিটারে খরচ হয় কত টাকা হবে? 1.50 ইন্টু 385/2 এত টাকা। তাহলে 1.50 মানে 150/100 ইন্টু 385/2, তাহলে 0 0 কেটে যাচ্ছে, 15/10, তাহলে 3 5 15, 5 দুগুণে 10, তাহলে এখান থেকে আমরা 3 আর 385 কত পাচ্ছি? সমস্যা হয় না তো? 3 আর 385 কত পাচ্ছি? 385 3, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 8 24 আর 1 25, 5 হাতে থাকে 2, 3 থেকে 9 আর 2 11, 1155 ভাগ 4, এত টাকা। দেখো তো এটা কত টাকা হচ্ছে? 4 দুগুণে 8, 3 35, 4 8 32, 3 35, 4 8 32, 288, এবার তারপর হচ্ছে 3, 4 7 28, তারপর 2 5 4 5 20, এত টাকা। 288.75 টাকা। দাঁড়াও, আমাদের উত্তর এসছে 288.75। আমরা একবার অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা কত দেওয়া আছে। আচ্ছা তোমরা দেখো, অ্যান্সার দেওয়া আছে কোষে দেখি 16-র 7-এর দাগের 866.25। মিলছে না তো? 288.75। তাহলে ক্যালকুলেশন আমরা কোথাও একটা ঘেঁটেছি, সেই ঘাঁটা জায়গাটাকে আমরা কি কেটেছি বা লিখেছি ঠিকঠাক? এই দেখো 7 21, 3 7 21, 3টা লিখিনি, এই জন্য সমস্যা হয়েছে। তাহলে এবার 3 11 33, 33 আর 35 গুণ করতে হবে, 35 আর 11 নয়। তাহলে 33 আর 35 গুণ করলে কত পাচ্ছি? 33 35, তাহলে 33 আর 35 গুণ করলে 5 3 5 15, 5 হাতে থাকে 1, 3 5 15 আর 1 16, তারপর 3 3 9, 3 3 9, 5 9 6 15, আমাদের অঙ্কটাই 9 6 হয়ে গেছিল, 15 1, 9 1 10 আর 1 11, তাহলে কত হয়ে যাচ্ছে? 1155/2 বর্গ মিটার। 1155/2 বর্গ মিটার, 1155/2 বর্গ মিটার। তাহলে 1155/2 বর্গ মিটার আমরা যদি এখানে লিখে ফেলি 1155/2, তাহলে 1155/2 বর্গ মিটার যদি হয়, তাহলে এবার কাটাকুটি করে আমাদের অ্যান্সারটাকে
বের করতে হবে। তাহলে 1155/2 আর কত 1.50, দেখো তো কি করেছিলাম ভুলভাল। 1.50 দশমিক তুলে দিলে 100 ইন্টু 1155/2, শূন্য শূন্য কাটছে 3 2 হচ্ছে। তাহলে এবার 3 ইন্টু 1155, 3 ইন্টু 1155 কত হচ্ছে, 3 5 15 5 হাতে থাকে 1, 3 5 15 1 16 6 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4 আর 3 1 3/4, 3465/4, 4 7 4 8 32, 2 26, 4 6 24, আবার 2 25, 4 6 24, দশমিক 1010, 4 2 8, 2 4 5 এত টাকা, 866.25 টাকা। এবার দেখো মিলে গেছে 8662.866.25। ঠিক আছে, চলো নেক্সট হয়ে এসছে আমাদের, আর কয়েকটা অঙ্ক মাত্র বাকি আছে। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার, আবার ছবি কথা বলবে, প্রত্যেকটা অঙ্কে ছবি কথা বলবে। পরিমিতির অঙ্কে কনসেপ্টের খুব বেশি কিছু নেই বাবা। পরিমিতির অঙ্ক যেখানে ভুল হয়, এই যে আমি যেটা করলাম ওটাই ভুল হয়, যে ক্যালকুলেশনে ভুল হয়। পরিমিতির প্রবলেম ছাত্রছাত্রীরা একমাত্র ভুল করে ক্যালকুলেশনে, কারণ এখানে ক্যালকুলেশনগুলো একটু ঘাঁটা। তো সুতরাং তোমাদের মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করতে হবে। একটি নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাস 10। আরে ভাই ব্যাস বলে দিলে আমাদের সঙ্গে সঙ্গে স্যাট ব্যাসার্ধ বের করে নেওয়ার কথা ভাবতে হবে। তাহলে ব্যাস যদি 10 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 5 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। বক্রতল আর পার্শ্বতল এই দুটো সমান, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা মাথায় রাখবে, বক্রতল আর পার্শ্বতল সমান। তাহলে বক্রতল মানে পার্শ্বতলে আমরা পালিশ করব খেলনাটা। কি খেলনা রে ভাই, পালিশ করতে হবে। তাহলে পালিশ করার জন্য কত টাকা, 1 বর্গ সেমিতে 2.10 টাকা হিসাবে 429 টাকা খরচ হবে। খেলনাটির উচ্চতা কত সেটা হিসাব করতে বলেছে, এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, ও কাঠের খেলনা, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে সেটা বের করতে হবে। তাহলে এইচ পেয়ে গেলে আমরা যদি আর আমাদের দেওয়া আছে আর কত 5 সেমি, আর কত 5 সেমি, আমরা যদি এইচটা পেয়ে যাই তাহলে আমাদের এর সূত্র কি, আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা আয়তন পেয়ে যাব। আয়তন, ঘন বললে কি রে ভাই আয়তন, বর্গ বললে ক্ষেত্রফল, ঘন বললে আয়তন। এইবার আমাদের এখানে একটা কন্ডিশন আছে যে 1 বর্গ সেমিতে 2.10 টাকা হিসাবে 429 টাকা খরচ হয়। তো তুই এখান থেকে লিখতে পারবি না 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমি, 429 টাকা খরচ হয় কত বর্গ সেমি, ঐকিক নিয়ম করলে কত বর্গ সেমি, যে বর্গ সেমিটা পাচ্ছিস সেটাই কি পার্শ্বতলের ক্ষেত্রফল। আর আমার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। তাহলে পাই আর এল ইকুয়াল টু সেটা বসিয়ে দেবো, পাই আর এল ইকুয়াল টু কত বসাবো, এখান থেকে যেটা পাবো সেটা বসাবো। তাহলে এখান থেকে আর এর মান 5 দেওয়া আছে, তাহলে এল এর মান পেয়ে যাব। স্যার এল যদি পেয়ে যাই, তির্যক উচ্চতা পেয়ে গেলাম, স্যার আর দেওয়া আছে, এল আর আর পেয়ে গেলে স্যার এইচ পেয়ে যাবো অনায়াসে সমকোণী ত্রিভুজের থেকে। আর এইচ যদি পেয়ে যাই তাহলে আমরা শঙ্কুর আয়তন পেয়ে যাবো। একেবারেই দুধ কা দুধ পানি কা পানি, একদম ছিন্ন ভিন্ন করে দিলাম। এটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়িতে এটা করো, ঠিক আছে। একদম পাতি অঙ্ক। দেখো প্রথম আমার স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। প্রথম আমার দেওয়া আছে 1 বর্গমিটার 2.10 টাকা খরচ হয়, 2.10 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। তাহলে আমি এখান থেকে 1 টাকা খরচ হয় 1/2.10, একদম পাতি ঐকিক নিয়ম। তাহলে 429 টাকা খরচ হয়, কত হবে 429/2.10। তাহলে এটা কি পেয়ে গেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এই পাই আর এল ইকুয়াল টু কত লিখবো, 429/2.10। এখান থেকে কি পেয়ে যাবো, এল পেয়ে যাবো, কেননা আর এর মান বসিয়ে দেবো। এল যখন পেয়ে যাব তখন আমরা এইচ পেয়ে যাব। এইচ ইকুয়াল টু কত লিখতে পারি, √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয়ে গেল। এইচ পেয়ে গেলাম। স্যার এইচ যখন পেয়ে যাব তখন আমরা কি পেয়ে যাব, 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে আয়তন। স্যার আয়তন মানেই তো ঘন সেমি, তাহলে কতটা কাঠ লাগছে, কত ঘন সেমি কাঠ লাগছে পেয়ে যাব। ওকে চলো নেক্সট, 9 দাগেটা কি দেওয়া আছে। 9টা দেখো একেবারেই এক ছবলেই ছবি, আমরা যদি একটুখানি ছবিটা আঁকি তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাব। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75/3/7 বর্গমিটার কি লেগেছে, লোহার পাত লেগেছে। তাহলে 75/3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। ভাই বয়া মানে কিন্তু শুধু পার্শ্বতল নয়, সমগ্র তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল ইকুয়াল টু কত,
75/3/7 এত বর্গমিটার লোহার পাত লেগেছে। স্যার বয়ার তির্যক উচ্চতা 5 বলে দিয়েছে, তাহলে পাই আর ইন্টু আর প্লাস 5 ইকুয়াল টু 75/3/7। স্যার এটাকে ক্যালকুলেট করে আপনি আর এর মান বের করতে পারবেন? ইয়েস অর নো? ইয়েস স্যার, আর এর মান বের করতে পারবো। এইবার স্যার আর যদি আমরা পেয়ে যাই, আমাদের কি দেওয়া আছে স্যার? তির্যক উচ্চতা 5 মিটার দেওয়া আছে, আর যদি আমরা পেয়ে যাই তাহলে স্যার এইচ পাবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? স্যার এল আর আর যদি পেয়ে যাই তাহলে এইচ ইকুয়াল টু কত রে স্যার? √(L²-R²) না? তাহলে আমরা এইচ পেয়ে যাব। ওকে, বলেছে বয়াটিতে কত বায়ু আছে, তাহলে বয়াটির ভিতরে কত বায়ু আছে মানে কত ঘন, তাহলে ঘন মানে কি? আয়তন। তাহলে আমরা এইচ পেয়ে গেলে 1/3 πr² এইচ করে দিলে কি পেয়ে যাব? আয়তন পেয়ে যাব। তাহলে বয়াটির আয়তন পেয়ে যাব। এরপর কি করব? এই বয়াটির চারপাশ রং করতে, তাহলে আর ভূমি নয়, চারপাশ রং করছে, তাহলে চারপাশ রং করতে প্রতি বর্গমিটার, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। সেকেন্ড পার্ট কি বলছে? বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে? তাহলে চারপাশ মানে কি? পাই আর এল। তাহলে পাই আর এল আমার 1 বর্গমিটারে খরচ হয়, 1 বর্গমিটারে খরচ হয় 2.80 টাকা। তাহলে পাই আর এল বর্গমিটার, পাই আর এলটা বের করে নিচ্ছ মান, তাহলে এত বর্গমিটারে কত টাকা খরচ হয়, গুণ করে দিলেই গল্প শেষ। দুধ কা দুধ পানি কা পানি। পারবে না পারবে না এটুকু? আই থিঙ্ক তোমরা প্রত্যেকে পারবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। স্যার 10, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে, এটাকে 100% দিয়ে রাখো, খুব স্টার দাও। 2 বছর 3 বছর 1 বছর পর পর এই অঙ্কটা রিপিট হয়। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু এঁকে ফেলো। এই তাঁবুর মধ্যে 11 জন লোক থাকতে পারে। তাঁবুতে কারা থাকে জানো? যারা রিফিউজি, যারা কাজবাজ করে বাইরে গিয়ে, তারা তাঁবুতে থাকে। এবার এই তাঁবুর মধ্যে কতজন লোক থাকতে পারে, বা যারা ট্রাভেল করে, এই তাঁবুর মধ্যে কতজন লোক থাকতে পারে? 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস লাগে। একজন লোকের জন্য কত বর্গমিটার জায়গা লাগে? 4 বর্গমিটার। আর কত ঘনমিটার বাতাস লাগে? 20 ঘনমিটার বাতাস লাগে। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা চেয়েছে। এই যে 11 জন লোকের জন্য তাঁবুটা নির্মাণ করব, তার উচ্চতা কত আমাকে বের করতে হবে। এ বাবুরে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। ধরি ভূমির ব্যাসার্ধ কত ধরে নেব? ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এবং উচ্চতা, শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু কত? এইচ। তাহলে প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। কতজন লোক আছে রে বাবা? 11 জন লোক আছে। তাহলে টোটাল কত বর্গমিটার জায়গা লাগবে? 11 × 4 44 বর্গমিটার জায়গা লাগবে। টোটাল কত বর্গমিটার জায়গা লাগবে? 44 বর্গমিটার জায়গা লাগবে। স্যার আমরা 44 বর্গমিটার জায়গা লাগছে আমাদের ভূমিতে, তাহলে ভূমির ক্ষেত্রফলটাই তো 44। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তে, কি লিখতে পারি বাবা? প্রথম শর্তে আমরা লিখতে পারি πr², অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 44। দিস ইজ নাম্বার 1। স্যার দ্বিতীয় শর্তে কি লিখতে পারি? দ্বিতীয় শর্তে আমার ভূমি গেল। স্যার একজন লোকের জন্য কতটা বাতাস প্রয়োজন? 20 ঘনমিটার। স্যার 11 জন লোকের জন্য কতটা বাতাস প্রয়োজন? 20 × 11। স্যার 11 জন লোকের জন্য 20 × 11 ঘনমিটার বাতাস প্রয়োজন। স্যার ঘনমিটার মানে কি? আয়তন। স্যার একটা শঙ্কুর আয়তনের সূত্র 1/3 πr² ইকুয়াল টু কত? একজনের জন্য 20 ঘনমিটার, তাহলে 11 জনের জন্য 20 × 11, তাহলে 20 × 11। স্যার দেখুন তো πr² এর মানটা তো আমরা পেয়ে গেছি 44, বসিয়ে দিতে পারি। তাহলে 1/3 × 44 × h ইকুয়াল টু কত? 20 × 11। তাহলে h ইকুয়াল টু কত? 20 × 11 × 3 বাই কত? 44। 4 11 44, 4 5 20। স্যার 3 5 15। h ইকুয়াল টু কত? 15। কি স্যার? 15 কি মিটার? তাহলে h ইকুয়াল টু 15 মিটার। তাহলে তাঁবুর উচ্চতা 15 মিটার। দেখো তো 11 দাগের প্রবলেম ছিল নাকি 10 দাগের প্রবলেম ছিল? এটা 10 দাগের প্রবলেম ছিল। কত? তাঁবুর উচ্চতা কত মিটার? তাঁবুর উচ্চতা 15 মিটার। ঠিক আছে, একদম সহি হ্যাঁ। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাই। এই প্রবলেমটা খুব খুব ইম্পর্টেন্ট। আর দুটো প্রবলেম মাত্র বাকি আছে, 11 আর 12। চলো 11 দাগের প্রবলেমটা কি দিয়েছে? শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাস
এই যে শোলা দিয়ে এই টোপরটা ধর, এটা কাগজ দিয়ে তৈরি আছে, বার্থডে টুপি, শোলা দিয়ে তৈরি আছে একটা টোপর। এইবার এই টোপরটার ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়। টোপরটির উচ্চতা আর তির্যক উচ্চতা। আরে ভাই, রাংতা দিয়ে মুড়বে, এই দেখ এই যে বার্থডে টুপিটা আছে, বার্থডে ক্যাপটা আছে, এটা কি দিয়ে মোড়া আছে বলতো? এই পার্টটা দেখ, এই পার্টটা কিন্তু কাগজ, তোর হচ্ছে ওই কি বলে এটাকে, আর্ট পেপার টাইপেরই কিছু নাকি, আর্ট পেপার টাইপের একটা কাগজ, কিন্তু এপারটা দেখ, এপারটাই এই কাগজের উপরে একটা প্লাস্টিক চিকচিকে প্লাস্টিক মারা আছে, বুঝতে পারছিস? এই কাগজের উপর একটা চিকচিকে প্লাস্টিক মারা আছে। তা কেন মারা আছে? তার কারণ এই বার্থডে টুপিটাকে ভাল লাগছে দেখতে, এখানে লেখা ফেকা আছে, একটু ডিজাইন করে এটা মেরে দিয়েছে। যদি এটা এরকম হতো তাহলে ভাল লাগতো? কেউ মাথায় দিত না। তা এটা বরের টুপি যদি বাইরে রাংতা দিয়ে একটু না মোড়া হয় তাহলে টুপিটা ভাল লাগবে দেখতে? শুধুমাত্র তুই শোলা দিয়ে আর টুপি বানিয়ে বরের মাথায় পরিয়ে দিন, ভাল লাগবে না? তাহলে আমাকে রাংতা দিয়ে মুড়তে হবে। এবার এই রাংতা দিয়ে মুড়তে আমাকে প্রতি বর্গ সেমিতে 1 বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে এত টাকা খরচ হয়। আমার বলেছে উচ্চতা, তির্যক উচ্চতা। ভাই রাংতা দিয়ে কি মুড়বে ভাই? রাংতা দিয়ে তো এই অংশটুকুই মুড়বে, আর এই অংশটুকু মানে কি 500 তলের ক্ষেত্রফল না? থোড়ি না নিচেরটা মুড়বে, নিচেরটা মুড়ে দিলে মাথায় দেবে কি করে? আর ভিতরে মুড়ে তো লাভ নেই, ভিতরে কে দেখবে, তাই না? তাহলে আমাকে কোনটুকু মুড়ছে? জাস্ট বাইরের 500 তলের ক্ষেত্রফলটুকু মুড়ে দিচ্ছে। তাহলে এই 500 তলের ক্ষেত্রফলটুকু মুড়তে 57.75 টাকা খরচ হয়। আচ্ছা, শঙ্কু আঁকো, শঙ্কু আকৃতির মাথার টোপর এঁকে নাও। চলো, টোপর মাথায় দিয়ে শোভান স্যার করবে বিয়ে। আচ্ছা, বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি, বাইরের দিকের ব্যাস 21, তাহলে ব্যাসার্ধ কত? 21/2 সেমি। শোভন স্যার কি সত্যিই টোপর মাথায় দিয়ে বিয়ে করবে না করবে না? করবে না। আচ্ছা, 21/2 সেমি, তাহলে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে 10 পয়সা হিসেবে ধরি উচ্চতা h, এবং তির্যক উচ্চতা l। কি ধরে নেব? ধরি উচ্চতা h এবং তির্যক উচ্চতা l। তাহলে উচ্চতা h এবং তির্যক উচ্চতা l ধরে নিলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারবো? অতএব 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল বর্গ একক। এবার তাহলে তোমার 1 বর্গ মিটারে খরচ হয় 10 পয়সা, তাহলে 10 পয়সা খরচ হয়, 10 পয়সা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 বর্গ সেমিতে, 1 বর্গ সেমিতে 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 পয়সা খরচ হয় কত বর্গ সেমিতে? 1/10 বর্গ সেমিতে। আর 57.75 টাকা, 57 টাকা মানে কত পয়সা? 57 টাকা মানে 57 ইন্টু 100, তাহলে 5700 পয়সা, আর তারপরে প্লাস 75 পয়সা, তাহলে 5700 আর 75 হয়ে যাচ্ছে 5775, তাহলে 5775 পয়সা খরচ হয় কত বর্গ সেমিতে? 5775/10 বর্গ সেমি, 577.5 বর্গ সেমি। তাহলে এই 577.5টা কি? 577.5টা কি? এত বর্গ সেমি টোটাল রাংতা দিয়ে মুড়ছে, তাহলে 500 তলের ক্ষেত্রফল না? তাহলে স্যার শর্তানুসারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। দেখো শর্তানুসারে আমরা কি লিখে দিতে পারি? আমরা লিখে দিতে পারি পাই আর এল ইকুয়াল টু কত? পাই আর এল ইকুয়াল টু 577.5, 577.5। তাহলে এখান থেকে তুমি এল বের করতে পারবে। স্যার কেন? আর কোথায় পাবো? হে 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 আর 21/2 সেমি আমাদের বলা আছে, দেখো পরিষ্কার বলা আছে ব্যাস 21, তাহলে ব্যাসার্ধ 21/2। তাহলে এখানটাতে আমাদের আর এর জায়গায় কত বসিয়ে দিতে হবে? পাই ইন্টু 21/2 ইন্টু এল ইকুয়াল টু 577.5 ইকুয়াল টু কত? 577.5। এবার এলটাকে এপারে রেখে 577.5 ইন্টু 2/21 উল্টে যাবে, ওপারে নিয়ে গেলে কি হবে? উল্টে দেখো পাল্টে গেছে, পাইটা কি হবে? 22/7, এপারে আসলে 7/22।
ক্যালকুলেট করো, এল এর মান বের করো। স্যার এল এর মান বের করতে তো পারলাম, কিন্তু এইচ কি করে বের করবো? আরে ছাগল, এল বের করলেই এইচ বের করতে পারবি, বিকজ অফ দ্যাট আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পড়েছি এল স্কোয়ার ইকুয়াল টু কত? এলটা তো অতিভুজ, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তা তুই আর আর এল জানলে এইচ বের করতে পারবি না? চল লাস্ট অঙ্ক, একদম লাস্ট প্রবলেম। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। তাহলে গমের একটা স্তূপ কি আকারে আছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। তাহলে ছবি আঁকাতে আমি ক পেয়েছি, বুঝলি তো স্কুলে। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাস কত বলেছে? ভূমির ব্যাস 9 মিটার। ভূমির ব্যাস কত বলেছে? ভূমির ব্যাস 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। ভূমির ব্যাস 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। ভূমির ব্যাস 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন, আরে ভাই 1/3 पाई r स्क्वायर h, इतना সিম্পল ম্যাথ কিউ দে দেতে। আরও দেওয়া আছে 9 মিটার, এইচও দেওয়া আছে 3.5 মিটার, 1/3 पाई r स्क्वायर h, বসিয়ে দাও, গল্প শেষ। কন বলা ম্যাথ কঠিন হতা হ্যাঁ। মোট গমের আয়তন নির্ণয় করি, হয়ে গেল, এক বলেই ছবি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন? হায় রে আলা, এ কি জ্বালা। গমের স্তূপ ঢাকতে পারবি মানে, তুই গমের স্তূপ ঢাকছিস মানে কি 500 তলটা ঢাকছিস তো। তুই স্তূপের নিচে থরি না প্লাস্টিক বিছবি, গমের জাস্ট 500 তলটা ঢেকে দিলেই তো হয়ে গেল। তাহলে 500 তল ঢাকার জন্য যেটা প্লাস্টিক লাগবে সেটাই। কতটা চাদরের প্রয়োজন? প্লাস্টিকের চাদর। স্যার তাহলে 500 তলের ক্ষেত্রফল কত স্যার? 500 তলের ক্ষেত্রফল তো পাই আর এল স্যার। তাহলে এল জানলেই আমরা পেয়ে যাব, তার কারণ আমরা আর আর এইচ জানি। স্যার আর আর এইচ আমরা জানি, তাহলে স্যার এল কত গো স্যার? এল কত? এল মানেই তো এল স্কোয়ার ইকুয়াল টু কত? রুট ওভার অফ সরি এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল ইকুয়াল টু কত? রুট ওভার অফ 9 স্কোয়ার প্লাস 3.5 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করে বের করো, পাই আর এল। তাহলে পাই মানে 22/7, আর মানে কত? 9, আর এল মানে এখান থেকে বের করে বসিয়ে দিচ্ছ। ওকে, শেষ। একবার পাই আর এল বের করছো, প্রথমবার 1/3 পাই আর স্কোয়ার বের করছো এই আয়তনের জন্য, আর তারপরের বার পাই আর এল বের করছো কিসের জন্য? কত বর্গমিটার প্লাস্টিকের চাদর লাগবে তার জন্য। একদম চোখে ছবির মতো ভাসবে। অঙ্ক আসলে কল্পনা। অনেকে বলে যে অঙ্ক মানে সায়েন্সের সাবজেক্ট, এখানে কল্পনার কোনো গুরুত্ব নেই, কিন্তু আমার মনে হয় যে অঙ্কটা আসলে কল্পনা। এবং খুব সত্যি কথা বলতে, যার কল্পনা শক্তি যত ভালো, যে চোখের মধ্যে ছবি আঁকতে পারে, দেখতে পারে একটা আমরা কি করি, আমরা যে কোনো কিছু আমরা কিন্তু মনে রাখি না, আমরা ইমাজিনেশনটাকে ফলো করি, মানে আমরা ইমেজ তৈরি করি। তোরা যখন ইতিহাস পড়িস, ক্লাস 10-এর ইতিহাসে মনে হয় বাবর, আকবর, হুমায়ুন আছে না? ক্লাস কোথায় আছে, কোন ক্লাসে আছে? ভারতের ইতিহাস সব 7-এ ছিল। আচ্ছা যাই হোক, আমরা যখন বাবর, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, মুঘল সাম্রাজ্য যখন পড়েছি, আমি ব্যক্তিগতভাবে আমার এখনও মাথায় আসে যে যখনই এই বাবর পড়ছি, আকবর পড়ছি, হুমায়ুন পড়ছি, তখনই মাথার মধ্যে একটা কেমন রাজা, রাজত্ব, এরকম একটা সিন আমাদের তৈরি হয়ে যায়, হয় কি হয় না? তাহলেই কিন্তু আমাদের মনে থাকে। মানুষ কিন্তু ছবিতে মনে রাখতে পারে আমাদের যে কোনো একটা সিচুয়েশান, যে এই ওই জানিস ওই পাড়ার ওই দাদাটার সাথে ওই দিদিটার বিয়ে হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে সেই ছবিটা এঁকে নিই আমাদের মাথায়, যার জন্য আমাদের মাথায় ক্যাচ করে। আর যখনই আমরা ছবি আঁকতে পারি না, তখনই কিন্তু সেটা ক্যাচ করে না। মানে কল্পনাতে ছবি আঁকাটা খুব দরকার। এইবার বিষয় হচ্ছে, ম্যাথ মানে সায়েন্সের সাবজেক্ট, খটখটে সাবজেক্ট। ম্যাথ মানে এখানে একেবারেই আমাদের মুখস্থের তো জায়গাই নেই, কল্পনারও জায়গা নেই, এর একদম সম্পূর্ণ মিথ্যে কথা। মুখস্থের জায়গা নেই সেটা আলাদা বিষয়, পরবর্তীতে বুঝতে পারবি এটাও মিথ্যে, কিন্তু কল্পনার জায়গা নেই, এটা সম্পূর্ণরূপে এই মুহূর্তের জন্য মিথ্যে। তার কারণ যার কল্পনা শক্তি যত ভালো, যে ব্রেনে ছবি আঁকতে পারে, সে তত ভালো ম্যাথ পারে। এটা আমার সবসময় মনে হয়। এবং আমি প্রত্যেকটা অঙ্ক তোদের দ্বারা করালাম, এই প্রতিটা অঙ্ক আমি চেষ্টা করলাম যে তোদের মাইন্ডে যাতে একটা ছবি তৈরি হয়, এবং সেই ছবি তৈরি হলে তার বেসিসে অঙ্ক হবে। আর বাকি কি পড়ে আছে? বাকি পড়ে আছে ক্যালকুলেশন। এবার ক্যালকুলেশন কে কত বেশি দক্ষ কি করে হবে? ক্যালকুলেশন কে কত বেশি দক্ষ এটা কি করে হয় জানিস? যে যত বেশি প্র্যাকটিস করে, আর কিচ্ছু না। যে যত বেশি প্র্যাকটিস করে, যে নামতা জানে, যে গুণ করতে জানে, যে ভাগ করতে জানে, যে দশমিক তুলতে জানে, সে ভালো অঙ্ক করবে। এর বাইরে আর কি আছে? ওই তো ছোটবেলায় যোগ, গুণ, ভাগ, বিয়োগ, দশমিক তোলা, সেই তো আছে, সারা জীবনই তাই থাকবে। তাহলে অঙ্ক ভালো লাগার জন্য খুব বেশি ডিফিকাল্ট কিছু নেই। অঙ্ক ভালো লাগতে গেলে
দুটো জিনিস লাগবে। প্রথম, কল্পনা শক্তি। তার কারণ আমি যদি এই পড়াটা, এই রিডিংটা পড়ে যদি কিছু কল্পনাই না করতে পারি, যদি কিছু ভাবতেই না পারি, তাহলে ক্যালকুলেশন তো হবেই না। তাহলে আমাকে প্রথম কল্পনা করতে হবে, ভাবতে শিখতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে ক্যালকুলেশন। অঙ্ক শেখার দুটো স্তম্ভ, কল্পনা, ক্যালকুলেশন, দুটোই ক। তুমি ক পেয়েছো, কল্পনা আর ক্যালকুলেশন যদি তুমি পারো তাহলে তুমি ক পেয়েছো। ঠিক আছে, তাহলে এই কল্পনা আর ক্যালকুলেশন শিখে ফেলো আর ক পেয়ে যাও। আজকের মতো এখানেই ইতি করলাম। পরের আবার একটা নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, একেবারে ফুল জোশে তোমাদের সাথে দেখা হচ্ছে। এর পরে যে এমসিকিউগুলো আছে, আই থিঙ্ক যেভাবে তোদের কল্পনা করা শেখালাম, এমসিকিউগুলো তোরা বাড়িতে করতে পারবি। আমি তোদের জন্য এমসিকিউ এবং 2 নম্বরের যে প্রবলেমগুলো আছে সেগুলো হোমওয়ার্ক দিলাম। তোদের এসওই 9-10-এর যে হোয়াটসঅ্যাপ, এসওই বাংলা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটাতে যুক্ত হয়ে থাকিস হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এখানে কিন্তু তোদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়, কখন কি ক্লাস আসছে, কি ক্লাস যাচ্ছে। আর টেলিগ্রাম 9-10 ক্লাস 9-10 এসওই বাংলা, এটাতে তোরা যুক্ত হয়ে থাকিস। এখানে সমস্ত ক্লাস নোট বা সমস্ত কিছু পাঠানো হয়। এখন ভারত সরকার যদি টেলিগ্রাম বন্ধ করে না দেয় তাহলে টেলিগ্রামটা চলবে। আর 9-10 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবি। বিকজ অফ দ্যাট, এটা শুধু তোরা সাবস্ক্রাইব করলেই শেষ নয়, সাবস্ক্রাইব করবি এবং তোদের বন্ধুবান্ধব, তোদের সহপাঠী, তোদের প্রতিবেশী, যারা যেখানে যে আছে সবাইকে সাবস্ক্রাইব করতে বলবি। বিকজ অফ দ্যাট, এইটা যদি তোরা সাবস্ক্রিপশান না করিস, এটা সাবস্ক্রিপশান নিতে তো পয়সা লাগছে না। তো দেখবি অ্যামাজন প্রাইমে সাবস্ক্রিপশান নিতে অনেক টাকা লাগে, তারপর সিনেমা দেখা যায়। আমরা এখানে ফ্রিতে সিনেমা দেখাচ্ছি, তাহলে সেই সিনেমাগুলো দেখার জন্য সাবস্ক্রিপশানটা তো নিতে হবে, একটা ক্লিকেই সাবস্ক্রিপশান। তাহলে প্রত্যেকে এটা সাবস্ক্রাইব করবি এবং বন্ধুবান্ধব সহপাঠীদের বলবি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি সেটা না হয় তাহলে আমরাই একটা সময় পর মোটিভেশন হারিয়ে ফেলবো। কী হয় বলতো, যে যারা পড়ায়, টিচার, যে কোনো কাজে যদি আউটকাম না দেখা যায়, যে আমি পড়িয়েই যাচ্ছি, তার কোনো ফলাফল পাচ্ছি না, তাহলে তো আমি তো মোটিভেশন হারিয়ে ফেলবো, খুব স্বাভাবিক। এই ধর এই ক্লাসটা করালাম, যদি কোনো কমেন্টে কোনো তোদের কোনো চার না থাকে, কমেন্টে কিছু না জানাস, তা আমি তো মোটিভেশন হারিয়ে ফেলবো, তাই না? এবং সেটাই হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসে। তোরা কমেন্ট করছিস না, দেখছিস না, মানে তোরা ভাবছিস যে এখনও মাধ্যমিক আসতে অনেক বাকি আছে, এখন আমরা দোদুল্যমান একটু দুলে নিই আর কি। তারপরে বুঝতে পারবি যখন একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে পরীক্ষা, তখন না ইস্পার না উস্পার, ঠিক আছে, দুকুল যাবে হারিয়ে। তাই জন্য যেভাবে ক্লাস করানো হচ্ছে, ক্লাসগুলো প্রত্যেকটা ফলো কর। আর এই বড় হতে হতে এসওই 9-10-এর পর এসওই 11-12, এসওই বাংলা, এসওই যেই সবগুলো তোদের কাজে লাগবে। তা সেই যখন কাজেই লাগবে, তা এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখ, ঠিক আছে? আর বিশেষ কিছু তো বলার নেই। যে কোনো সমস্যা হলে আর বাকি আমার সাথে কথা বলতে চাইলে, যে কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করবি, 8927185025। গল্প করার হলে, মন খারাপ হলে, ঠিক আছে? চল, টাটা। আর এই ফেসবুক ইনস্টাগ্রাম একদম ইউজ করবি না। ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের আছে, কিন্তু এগুলো একদম ফলো করবি না। বাকি সব ফলো কর, ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করার দরকার নেই। টাটা, চলো, গুড বাই। ও, বলা হয়নি, বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।